আমরা সবাই চীনের মহাপ্রাচীরের কথা শুনেছি এবং এই বিশাল প্রাচীরের ইতিহাস সবাই কম বেশি জানি। আজ আমরা একই রকম আরেকটি প্রাচীর সম্পর্কে জানব। এটি বিখ্যাত ঝোপের প্রাচীর, যার অবস্থান ছিল ভারতেই। ইংরেজিতে একে দ্য গ্রেট হেজ অফ ইন্ডিয়া বলা হয়। ব্রিটিশ শাসনামলে ভারতের অভ্যন্তরীণ শুল্ক আদায়ের জন্য এটি তৈরি করা হয়েছিল। এটি মূলত লবণ করের উদ্দেশ্যেই নির্মাণ করা হয়েছিল। ব্রিটিশ সরকারের লবণ ব্যবসায়ীদের নিকট হতে কর আদায় নিশ্চিত করার জন্য এই ঝোপের প্রাচীরটি তৈরি হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক এই লবণ কর আদায় নিশ্চিত করার এই চেষ্টা পরবর্তীতে ব্রিটিশ শাসনামল পর্যন্ত অব্যাহত ছিল। এই ঝোপের দৈর্ঘ্য কত ছিল শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সময়ের পরিক্রমায় ব্রিটিশরা এই উপমহাদেশে নতুন নতুন জায়গা দখল করেছে এবং এই ঝোপ গাছ দিয়ে বানানো প্রাচীরকে বড় করেছে। প্রাকৃতিক বাধাসমূহের পাশ দিয়ে এবং মূলত নদীর কূল বা জনপদ থেকে জনপদে মানুষের প্রধান প্রধান চলার পথকে ভিত্তি করে এই প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল। ও হ্যাঁ, এই প্রাচীরের দৈর্ঘ্য সম্পর্কে বলছিলাম। এই প্রাচীরের মোট দৈর্ঘ্য ছিল 2504 মাইল, অর্থাৎ 4030 কিলোমিটার। এটি পাঞ্জাব হতে শুরু করে দক্ষিণে উড়িষ্যায় বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল। এই লাইনটি শুরুতে মরা কাটাওয়ালা গাছের ডালপাল দিয়ে শুরু করা হলেও পরে এই লাইনটিতে জীবিত ঝোপ গাছ লাগানো হয়। পরে এই ঝোপ গাছগুলোর উচ্চতা 12 ফুট পর্যন্ত হয়েছিল এবং কিছু কিছু অংশে এটি 14 ফুট পর্যন্ত চওড়াও ছিল। তৎকালীন ভারতের অভ্যন্তরীণ কাস্টমস ডিপার্টমেন্ট কর্তৃক এই প্রাচীর বরাবর তাদের কাস্টমস অফিসার, জমাদার এবং অন্যান্য দাপ্তরিক লোক দিয়ে পেট্রোলিং করা হতো, যাতে কেউ কর না দিয়ে লবণ পাচার করতে না পারে। এই ঝোপের প্রাচীরের প্রেক্ষাপটটি এখন বলছি। 1780 সাল হতে ওয়ারেন হেস্টিংস, তৎকালীন গভর্নর জেনারেল অব ইন্ডিয়া, বেঙ্গল প্রেসিডেন্সির সকল লবণ প্রস্তুতকারীকে করের আওতায় কোম্পানির অধীনে নিয়ে আসেন। তখন হতে 1788 সালের মাথায় এই লবণ কর প্রতি মনে 30 পয়সা হতে 3 টাকা 25 রুপিতে নিয়ে আসেন। এটি কোম্পানির আয়ে একটি বিশাল ভূমিকা রাখত। 1784-85 অর্থ বছরে এই করের আওতায় 62,57,470 রুপি আয় করা হয়। ব্রিটিশ শাসনাধীন অন্যান্য এলাকাতেও তারা লবণে করারোপ করত, কিন্তু বেঙ্গল প্রেসিডেন্সিতে এটি ছিল সর্বোচ্চ। তাদের শাসনাধীন অন্যান্য এলাকায় এই করের পরিমাণ ছিল 1/3। এ প্রসঙ্গে একটি তথ্য দেওয়া প্রয়োজন। তখন একজন মানুষের সারা বছরের লবণ বাবদ ব্যয় হতো মাত্র 2 রুপি। এই উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে 564টি প্রিন্সলি স্টেট ছিল। এগুলোকে নেটিভ স্টেটসও বলা হতো। এই এলাকাগুলো ব্রিটিশদের সরাসরি নিয়ন্ত্রণে ছিল না, বা ব্রিটিশরা সেগুলোকে নিজেদের শাসনাধীনেও আনেনি, তবে এদের অধিকাংশের উপর তাদের পরোক্ষ নিয়ন্ত্রণ ছিল। এসব এলাকা হতে লবণ ব্রিটিশ শাসনাধীন এলাকায় ঢুকে পড়ত বা অনেকেই নিয়ে আসতো। এগুলো হতে তারা কর পেত না বলে এদের উপর কিভাবে করারোপ নিয়ন্ত্রণ করা যায় সেজন্যই ব্রিটিশরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন শেষে এই হেজ ওয়াল এর ধারণায় আসে। 1803 সালে বিভিন্ন সড়কে এবং নদীবন্দরের নিকটস্থ এলাকায় তখন কর সংগ্রহের জন্য কাস্টমস হাউস স্থাপন করা হয়। এগুলো হতে শুধু লবণই নয়, তামাক এবং অন্যান্য দ্রব্যের উপরেও করারোপ করা হয়। 1823 সালের দিকে গঙ্গা এবং যমুনার তীর ঘেঁষে মির্জাপুর হতে এলাহাবাদ পর্যন্ত এটি বিস্তৃত হয়। GH স্মিথ যখন কমিশনার অব কাস্টমস হন, তখন এটি আরো বিস্তার লাভ করে। এলাহাবাদ হতে নেপাল অবধি একটি সেকেন্ডারি লাইনও তৈরি করা হয়। স্মিথ তখন তামাক এবং লৌহ জাতীয় দ্রব্য করমুক্ত করে দেন। স্মিথের সময় কর সংগ্রহের জন্য স্থাপিত কাস্টম হাউস সমূহ করজনিত বিভিন্ন রিফর্মকে 1843-এ দাপ্তরিকভাবে ইনল্যান্ড কাস্টমস লাইন বলে অভিহিত করা হয়। এই কাস্টমস লাইনে প্রথমে আগ্রা হতে দিল্লি পর্যন্ত 1 মাইল পর পর কাস্টমস পোস্ট স্থাপনের মাধ্যমে শুরু হয়। এই পোস্টগুলোকে চৌকি বলা হতো। প্রতিটি চৌকি একজন জমাদারের অধীনে পরিচালিত হতো। 1858 সালে কোম্পানি শাসনের অবসান ঘটলে ব্রিটিশ সরকার 1869 সালে কাস্টমস লাইনের পূর্ণ বিস্তৃতি ঘটান। এ সময় এই ঝোপের প্রাচীর বা হেজ ওয়ালের পূর্ণ বিস্তৃতি ঘটে। 1869-1870 অর্থ বছরে 12.5 মিলিয়ন রুপি শুধুমাত্র লবণ কর হতে আদায় করা হয় এবং 1 মিলিয়ন রুপি কর আদায় হয়েছিল চিনি হতে। ধারণা করা হয় যে 1840 সালের দিকে প্রথম এই হেজ ওয়ালের কাজ শুরু করা হয়। প্রথমে কাটাওয়ালা গাছের ডাল, মরা ঝোপ দিয়ে এটির কাজ শুরু হয় এবং পরে 1868 সালের দিকে এটি 180 মাইল লম্বা হয়ে যায়। কিন্তু এতে তখন কিছু অসুবিধা দেখা দেয়। এসব ঝোপে ইঁদুর, উই এর ঢিপি হতে থাকে এবং এসবের পাশাপাশি আগুন লাগলে বা ঝড়ের সময়
এই প্রাচীরটি মুহূর্তের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যেত। ক্রমাগত রক্ষণাবেক্ষণ তখন একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। অ্যালান অক্টাভিয়ান হিউম, যিনি 1867 থেকে 1870 পর্যন্ত অভ্যন্তরীণ কর কমিশনার ছিলেন, তিনি হিসাব করে দেখেন যে প্রতি মাইলে মোট 250 টন শুকনো ঝোপ এবং ডালপালার প্রয়োজন পড়ে এবং সেগুলো গড়ে কোয়ার্টার মাইল হতে 6 মাইল দূর হতে আনা হতো। এই অবস্থায় এর বিশাল রক্ষণাবেক্ষণের কথা ভেবে তখন এ প্রাচীরে জীবিত ঝোপ গাছ এনে লাগানোর প্রস্তাবনা করা হয়। এতে ক্ষতিগ্রস্ত ঝোপের প্রাচীরের জন্য প্রয়োজনীয় ডালপালাও এই জীবিত গাছগুলো হতে সংগ্রহ করা যাবে। 1869 সালে হিউম যখন পরীক্ষামূলকভাবে এজন্য বিভিন্ন স্থানের মাটির গুণাগুণ বিবেচনায় এনে এলাকাভেদে বৃষ্টির পরিমাণ, সেচের সুবিধার ভিত্তিতে বিভিন্ন ধরনের কাঁটাওয়ালা ঝোপঝাড়ের চারা এনে লাগানো শুরু করেন। যে সকল জায়গায় সেচের সুবিধা সীমিত ছিল সেসব স্থানে এ প্রাচীর ঘেঁষে ট্রেঞ্চ খোঁড়া হয় যাতে সেখানে বৃষ্টির পানি জমানো যায়। একই সাথে প্রাচীর বরাবর রাস্তা নির্মাণও করা হয়েছিল। এই রাস্তা ধরেই মূলত কর বিভাগের লোকজন নিয়মিত পেট্রোলিং করত। হিউম তার এই কাজে নিয়োগের সময় 448.75 মাইল দীর্ঘ প্রাচীর তৈরি করেন। এর মধ্যে 233.5 মাইল ছিল নিখুঁত, যেগুলো দিয়ে কোনো মানুষ বা প্রাণী পার হতে পারত না। এই প্রাচীরটি 8 ফুট থেকে 12 ফুট পর্যন্ত উচ্চতার এবং 4 ফুট হতে 14 ফুট পর্যন্ত চওড়া ছিল। হিউম এরপর GHM ব্যাটেন 6 বছর দায়িত্ব পালন করেন এবং তার সময়ে প্রথম বছরে পারফেক্ট হেজ 111.25 মাইল দীর্ঘ হয় এবং 1873 সালে ভারতের দিল্লি এবং আগ্রা এলাকার দিকে এই প্রাচীর দুর্ভেদ্য রূপ নেয়। 1875-1876 সালের দিকে এই প্রাচীরকে নতুন খনন করা আগ্রা ক্যানেল বরাবর রিঅ্যালাইন করা হয়। GHM ব্যাটেন এরপর WS হেলসি দায়িত্বভার গ্রহণ করেন। তার সময়ে পারফেক্ট হেজ 411.5 মাইলে উন্নীত হয় এবং ভালো জীবিত গাছের হেজ আরো 1109 মাইল দীর্ঘ হয়। যে সকল এলাকায় গাছ জন্মাতো না সেসব এলাকায় শুকনো ঝোপ এমনকি দেয়ালও স্থাপন করা হয়েছিল। এরপর 1879 সালে এই প্রাচীরের সকল রক্ষণাবেক্ষণের কাজ স্থগিত করা হয়। এই কাস্টমস চৌকিসমূহ এবং হেজ ওয়াল এর জন্য সে সময় একটি বড় জনগোষ্ঠীর প্রয়োজন পড়ে। এ সময় বিপুল সংখ্যক লোক নিয়োগ করা হয়। 1869 সালে এর জনবল ছিল 136 জন অফিসার, 2499 জন পেটি অফিসার এবং 11,288 জন সাধারণ সদস্য। 1872 সালে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় 14,188 জনে। তবে যখন এই বিশাল ঝোপের প্রাচীর পূর্ণতা পায় তখন জনবল কমিয়ে 10,000 জনে আনা হয়। এই বিশাল লোক নিয়োগের সময়ও ব্রিটিশরা তাদের ক্ষুরধার বুদ্ধির পরিচয় দেয়। এ সময় তারা এই বিভাগে মোট জনবলের মাত্র 42 ভাগ মুসলমান নিয়োগ দেয়। এদেরকে তাদের বসবাসের এলাকা হতে দূরবর্তী অঞ্চলে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাদের কাজের ধরনের জন্য তাদেরকে সেসব অধিকাংশ অমুসলমান অধ্যুষিত এলাকায় স্থানীয়দের সাথে অগ্রহণযোগ্য এবং অজনপ্রিয় করে তোলা হয়। সেটি প্রকারান্তরে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে অনৈক্য বজায় রাখে। এতে মূলত শাসক গোষ্ঠী লাভবান হয়েছিল। ব্রিটিশ শাসকগণ এই হেজ ওয়ালের নিকটবর্তী বাসিন্দাদের নিকট হতে এ কাজে সহায়তা পাবার জন্য জনপ্রতি 2 পাউন্ড বা 0.9 কেজি লবণ করমুক্ত আনা নেয়ার সুযোগ দিত। পাশাপাশি কাস্টমস বিভাগের চাকরিটিকেও খুব লোভনীয় করা হয়েছিল। সাধারণ সদস্যদের তখন বেতন ছিল মাসে 5 রুপি, অথচ তখন একজন সচ্ছল কৃষকের মাসে আয় হতো 3 রুপি। 1868 সালে কাস্টম সদস্যদেরকে পরিবার সহ দায়িত্ব এলাকায় থাকার অনুমোদন দেয়া হয়। শুধু 1869 সালেই এই বিভাগের লোকজন মোট 18 মিলিয়ন মাইল পেট্রোলিং করে, 2 মিলিয়ন কিউবিক ফিট মাটি কাটে এবং 150,000 টন কাটা ঝোপ এবং ডালপালা হেজ ওয়ালের জন্য বহন করে। আবার 1876 থেকে 1877 সালে 115 জন দায়িত্বরত অবস্থায় মারা যায়, 276 জন বরখাস্ত হয়, 30 জন চাকুরি ছেড়ে পালায়, 360 জন ছুটিতে গিয়ে আর ফেরেনি এবং 23 জন অযোগ্য ঘোষিত হয়। 1869 থেকে 1872 সাল পর্যন্ত দায়িত্বরত ভাইসরয় লর্ড মায়ো এই হেজ ওয়ালের বিলুপ্তির প্রথম পদক্ষেপ নেন। এরপর লর্ড নর্থব্রুক 1876 থেকে 1878 এর দুর্ভিক্ষে করের হ্রাসের জন্য এই কাস্টমস লাইনের বিলুপ্তির জন্য জোরালো পদক্ষেপ নেন। এরপর বিভিন্ন কর পদ্ধতি রিফর্মের মাধ্যমে এবং অবশেষে সকল লবণ উৎপাদনকারীকে তাদের উৎপাদন এলাকাতেই কর প্রদানের ব্যবস্থা করা হয়। এর মাধ্যমেই 1879 সালে এই বিশাল ঝোপের প্রাচীর দ্য গ্রেট হেজ লাইন এর বিলুপ্তি ঘোষণা করা হয়।